আমরা রওনা দিয়েছিলাম সিকিমের পথে একটা দারুণ ফ্যামিলি ট্রিপের জন্য। গভীর রাতে শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেলে চেপে শুরু হলো আমাদের এই নতুন অভিযান। ট্রেনে ওঠার আনন্দে আমার ছোট্ট ছেলেটার অবস্থা দেখার মতো, এতটাই খুশি যে ভোর হতেই ঘুম ভেঙে উঠে পড়ে সূর্যোদয় দেখার জন্য ছিল তার যেন এক আলাদা উত্তেজনা। সকাল 8:30 নাগাদ আমরা পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। বুক ভরে নিয়ে নিলাম রোমাঞ্চ আর অপেক্ষা। ওখান থেকে আমরা একটা ক্যাব নিয়েছিলাম, আর তারপর চলতে চলতে পেরিয়ে গেলাম তিস্তা নদীর ধারে ধারে। পাহাড়ের রূপ আহা, মন ছুঁয়ে যাওয়ার মতো। পথের মাঝে একটুখানি থামলাম টুকটাক খাওয়ার জন্য। এখন ঠান্ডাটা একটু একটু করে চেপে বসছে, তাই ঝটপট জাম্পার গায়ে চাপিয়ে নিলাম। এই পাহাড়ি রাস্তাগুলোতেও আজকাল বড্ড জ্যাম হচ্ছে। টুরিস্টের ভিড়ে আর গাড়ির লম্বা লাইন দেখে বোঝা যাচ্ছিল এখন পাহাড়েও ভীষণ ভিড় বাড়ছে। আমি অর্ডার করেছিলাম থুকপা, বেশ ঝাল ছিল কিন্তু খেতে মজাদার। আমার বর মশাই নিয়েছিল ম্যাগি। রেস্টুরেন্টের ব্যালকনি থেকে দেখা দৃশ্যটা ছিল একদম অন্যরকম, এক শান্ত আপন জগৎ। মনটা বলেই উঠছিল, ইস, যদি পাহাড়েই একটা ছোট্ট বাড়ি থাকতো আমার। আমরা এভিয়ানে গ্যাংটক নামের একটা হোটেলে ছিলাম। এটা এমজি মার্গের একদম কাছেই। ঠিকানা বোঝার জন্য বলাই যায় ওয়েস্ট পয়েন্ট মল আর হাঙ্গুই জ্যাক হোটেলের মাঝামাঝি। পাশেই ট্যাক্সি স্ট্যান্ড, তাই যাতায়াতে একেবারেই ঝামেলা ছিল না। আমার পুচকে তখন দাঁড়িয়ে অপেক্ষা করছে, ওর মুখে স্পষ্ট উত্তেজনা আমার সাথেই যাবে যে। ওর ছোট্ট মুখে যে আনন্দ খেলা করছে তা দেখলেই মন ভরে যায়। আমার সাথে হোটেলে ঢুকবে এই ভেবেই ও কত খুশি। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর করে সাজানো একটা রিসেপশন এরিয়া, আর সেই পাহাড়ি লোকেদের আতিথেয়তা, সেটা তো এমনিতেই মন ছুঁয়ে যায়। আরেকটা দারুণ জিনিস আমার চোখ এড়ালো না, এখানকার দরজাগুলোর হ্যান্ডেলগুলো কি সুন্দর দেখতে, একদম বাদুড়ের মুখের মতো। দেখলে মনে হয় যেন ছোট কোনো বাদুড় চুপ করে বসে আছে। এই যে আমাদের রুম, বেশ স্পেশিয়াস। আর সাধারণত পাহাড় অঞ্চলের হোটেলে কাঠের ইন্টেরিয়ার আমার বেশ ভালো লাগে। এই রুমের বারান্দা থেকে পাহাড় দেখা যায়, চোখ জুড়িয়ে যায়। যেখানে মেঘ আর পাহাড়ের মিতালি আর সবুজের সমারোহে চোখ জুড়িয়ে যায়। বাথরুমটাও বেশ বড় আর বেশ গোছানো। এখানে সেন্ট্রাল ওয়াটার হিটিং এর ব্যবস্থা থাকায় ইচ্ছেমতো গরম জলে স্নান করার সুবিধা রয়েছে। সব মিলিয়ে বাথরুমটা বেশ পরিচ্ছন্ন এবং লাক্সারিয়াস। আর সন্ধে বেলায় আমরা গেলাম গ্যাংটক এমজি মার্গে। চারদিকে প্রচুর টুরিস্টের ভিড়। এই সময়টায় অনেকেই সিকিম ঘুরতে আসে। আমার এখানকার এই দোকানগুলোতে নানান জিনিস দেখতে বেশ ভালো লাগে। গ্যাংটক এমজি মার্গ হলো গ্যাংটকের প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটা। এখানে বিভিন্ন ধরনের দোকান, রেস্টুরেন্ট আর সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখা যায়। পর্যটকদের জন্য এটা একটা দারুণ জায়গা, যেখানে তারা কেনাকাটা করতে পারে, স্থানীয় খাবার চেখে দেখতে পারে আর শহরের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে। আমরা লালবাজার এগিয়েও দু একটা কেনাকাটি করলাম। খুব ভিড় ছিল ওই জায়গায়। সবাই যেভাবে কেনাকাটি করছিল আমারও দেখে বেশ এক্সাইটেড লাগছিল। তবে পুচকেটা বড্ড বিরক্ত হচ্ছিল ওই ভিড়ে। তাই ভাবলাম কেনাকাটি পরে হবে, আগে খাওয়া যাক। আমি আগের বার আমার এক বান্ধবীর সাথে একটা ক্যাফেতে গেছিলাম, তাই কর্তামশাই এর কাছে ওখানে আবার যাওয়ার বায়না করি। এটা হলো বেকারস ক্যাফে। এখানকার জানালা দিয়ে পুরো ভ্যালিটা রাতে দারুণ লাগে। দূরের বাড়িগুলোর আলো দেখলে মনে হয় যেন জোনাকিদের মেলা। কত দূরে যে কত বাড়ি, আর তাদের আলো, মনটা ভরে ওঠে। আমরা দুজনে দুটো কাপ কেক আর কারামেল লাটে নিলাম।
আমার পুচকে কেক খেতে খেতে সেই তালে একটু মোবাইল দেখে নিতে পেরেছে বলে খুব আনন্দে। খাওয়ার পরে একটু এদিক ওদিক ঘুরে আমরা হোটেলে ফিরে যাই। আর কর্তামশাই তো এমজি মার্গে গিয়ে একেবারে গান্ধীজিকে ভালো করে দেখে নিলেন, যেন ওনার সাথে সেলফি না নিতে পারলে আজকের দিনটাই বৃথা। তবে পরের দিন সকালে উঠেই বারান্দা দিয়ে সকালের পাহাড় দেখলাম। এটা না দেখলে এই হোটেল এ থাকা ওয়েস্টেড। সকালের আলো যখন ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় এসে পড়ে, তখন চারপাশের দৃশ্যটা একদম বদলে যায়। এই শান্ত স্নিগ্ধ সকালে বারান্দায় দাঁড়িয়ে আমি যেন প্রকৃতির এক নতুন রূপ দেখতে পাই। মনে হয় সময়টা এখানে থমকে গিয়ে শুধু আমাদের জন্য একান্তে অপেক্ষা করছে, আর আমি হাঁ করে তাকিয়ে থাকি, যদি এই সুযোগে কয়েকটা কবিতা লিখে ফেলতে পারি। আমরা এবার কয়েকটা লোকাল সাইট সিইং করতে বেরিয়ে পড়লাম। রাস্তাগুলো কি দারুণ পরিষ্কার! কলকাতা হয়তো জনবহুল হওয়ার কারণে এতটা পরিষ্কার রাখা সম্ভব হয় না। তবে একটা কথা বলতেই হয়, এখানকার লোকাল লোকেরা প্রকৃতি নিয়ে অনেক বেশি সচেতন, যেটা হয়তো কলকাতায় আমরা অতটা নই। এখানে সবার বাড়িতে সুন্দর ফুলের গাছ লাগানো, আর সবকিছু বেশ অর্ডেস্টিক ভাবে সাজানো। রাস্তাঘাট দেখলে মনে হয় যেন এ এক অন্যরকম ইন্ডিয়া দেখছি আমি। আমরা এলাম বানঝাকুড়ি ওয়াটারফলসে। এটি একটি সুন্দর জলপ্রপাত যা প্রায় ৩০ মিটার উঁচু। এই জলপ্রপাতটি একটি সুবিন্যস্ত থিম পার্কের মধ্যে অবস্থিত, যা স্থানীয় লোককথা এবং সংস্কৃতিকে তুলে ধরে। এখানে বিভিন্ন মূর্তি এবং একটি ছোট হ্রদও রয়েছে। বানঝাকুড়ি জলপ্রপাত দেখার সেরা সময় হল অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস, যখন আবহাওয়া বেশ আরামদায়ক থাকে। তবে এখানে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য প্রায় ১০০ টাকা এবং ক্যামেরা ব্যবহারের জন্য অতিরিক্ত ফি লাগে। শীতকালে এখানে বেশ ঠান্ডা থাকে, তাই গরম জামাকাপড় নিয়ে আসা ভালো। আর এখানে নাকি অনেক রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থাও আছে, মানে ওই যে ঝর্ণার কাছে জিপ লাইন আর দোলানো সেতুর মতো। আমার বর তো বলেন ওসব নাকি ছেলে মানুষই, তাই আসলে কি জানেন, উনি বাচ্চা হওয়ার আগে সব অ্যাডভেঞ্চার করে রেখেছেন, তাই এখন এসব দেখলে আর বিশেষ কিছু মনে হয় না। পুরুষ মানুষের মতো ঝর্ণার নিচে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন আর একদম বাহুবলীর মতো মনে মনে ভাবছেন কখন একটা শিবলিঙ্গ এনে ঝর্ণার নিচে রাখবে, তারপর পাহাড়ের উপরে উঠে গিয়ে তার হারিয়ে যাওয়া নায়িকার খোঁজ করবেন। ভাগ্যিস তার নায়িকা আর ছোট নায়ক তার পাশেই দাঁড়িয়ে। আমরা এখন নামডাল ইনস্টিটিউট অফ টিবেটোলজিতে। চারপাশটা কি শান্ত, যেন সময়টা একটু থেমে আছে এখানে। ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, কিন্তু চোখ দিয়ে যা দেখেছি তা মনের ক্যামেরায় তুলে নিয়েছি চিরদিনের জন্য। ভিতরের সংগ্রহশালায় আছে অতি প্রাচীন পুঁথি আর গ্রন্থ, কেউ লেখা তালপাতায়, কেউ বা তাম্রপত্রে খোদাই করা। এমন সব নিদর্শন যাদের ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, আর মনে হয় কত গল্প, কত স্বাদ, কত কালের ধ্বনি লুকিয়ে আছে এই বস্তুগুলোর মাঝে। পুরনো ইতিহাস, পুরনো মানুষের ছোঁয়া আমার খুব ভালো লাগে।
অজান্তেই একটা নস্টালজিয়া ভর করে, মনে হয় এরা যেন আজও চুপি চুপি আমাদের সঙ্গে কথা বলে কালের গহ্বরে হারিয়ে যাওয়া কাহিনী আজও রক্ষা করে চলেছে নিঃশব্দে। এবার আমরা গঞ্জাং মোনাস্ট্রিতে। পাহাড়ের কোল ঘেঁষে এক শান্ত আশ্রম, মনে হয় যেন মেঘেদের দেশ থেকে নামা একখানি শান্তির ঠিকানা। আশ্রম চত্বরে দাঁড়িয়ে হিমালয় এর যে দৃশ্য দেখা যায় তা নিঃশ্বাস আটকে দেওয়ার মতো। দূরের বরফ ঢাকা চূড়াগুলো যেন হাত ছুঁই ছুঁই করে ডাকে। গঞ্জাং মোনাস্ট্রি গ্যাংটকের একটু বাইরে অবস্থিত। এটি তুলনামূলকভাবে নতুন, 1981 সালে প্রতিষ্ঠা করেন রেভারেন্ড গ্যাংটক রিনপোচে। এটি নিঙ্গমা বৌদ্ধ ধর্মমতের অন্তর্গত। এখানে একটি ছোট বৌদ্ধ বিদ্যালয় রয়েছে যেখানে ছোট সন্ন্যাসীরা পড়াশোনা করে। মোনাস্ট্রির অভ্যন্তরে রয়েছে বুদ্ধের এক বিশাল মূর্তি এবং সুন্দর প্রাচীন থাঙ্কা চিত্রকলা। এমন স্থানে এসে মন যেন ধ্যানমগ্ন হয়ে পড়ে। প্রকৃতি, আধ্যাত্মিকতা আর সৌন্দর্য এক হয়ে মিশে গেছে এখানে। এবার আমরা পৌঁছেছি সিকিম প্ল্যান্ট কনজারভেটরিতে। চারদিকে যেন বসন্ত নিজের সব রং ছড়িয়ে দিয়েছে। এই সময় চলছে মৌসুমী ফুলের প্রদর্শনী। সিকিমে এটা প্রতিটি বসন্তে হয়। মনে হচ্ছিল প্রকৃতি এখানে উৎসব করে নিজের সৌন্দর্যকে তুলে ধরছে। সিকিমের সংস্কৃতি সত্যিই প্রকৃতি প্রেমে ভরপুর। এখানে গাছ, ফুল, পাহাড় সবকিছুকেই যেন তারা আপনজনের মতো ভালোবাসে। হাঁটতে হাঁটতে এমন অনেক ফুল দেখলাম যেগুলোর নামই আগে শুনিনি। হঠাৎ পেছন থেকে ছোট্ট গলার আওয়াজ, মাম্মি, ফ্লাওয়ার। আমার ছেলেটা এক একটা ফুল দেখে ডেকে উঠছে আনন্দে। তারপর সে হঠাৎ এক পাতার উপর ফুঁ দিতে লাগলো। জিজ্ঞেস করতেই বলল, লি ফাউচ, ফুঁ ওষুধ করে দিচ্ছি। কতটা নিষ্পাপ এই ভাবনা! শিশুর চোখে প্রকৃতিও যেন এক প্রাণবান বন্ধু, যার ব্যথাও অনুভব করা যায়। এখন আমরা গণেশ টকে এসেছি। এটা একটি ছোট্ট কিন্তু খুবই জনপ্রিয় গণেশ মন্দির, যা গ্যাংটকের এক উঁচু পাহাড়ি ঢালে অবস্থিত। এই মন্দির থেকে পুরো গ্যাংটক শহর এবং চারপাশের পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখা যায়। বিশেষ করে সূর্যাস্তের সময় এখানে এসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। এখন আমরা পৌঁছেছি হনুমান টকে। আস্তে আস্তে এত ঠান্ডা হবে ভাবিনি, তাই আমার সঙ্গে জাম্পার আনিনি। কিন্তু এখানে এত উঁচু পাহাড়ে এসে হঠাৎ ঠান্ডাটা এত অনুভূত হলো যে একেবারে কাঁপতে শুরু করলাম। গ্যাংটকের অন্যতম উঁচু স্থান হওয়ার কারণে এখান থেকে দেখা যায় বিস্তৃত হিমালয়ের দুর্দান্ত দৃশ্য। মন্দিরটির পরিবেশ শান্তিময় এবং আধ্যাত্মিক অনুভূতিতে ভরা। সিঁড়ি উঠতে যেটুকু ক্লান্তি হলো, সেই ক্লান্তি ভুলে যাওয়া যায় এই মন্দিরের অনন্য সৌন্দর্য আর মনোমুগ্ধকর ভিউ দেখে। রাত নামার পর আমরা আমাদের হোটেলের পাশেই ওয়েস্ট পয়েন্ট মলে গেলাম। এখানে ব্র্যান্ডেড স্টোর থেকে শুরু করে স্থানীয় হস্তশিল্পের দোকান, কফি শপ, ছোট রেস্তোরাঁ সবই আছে। স্থানীয় এবং পর্যটক সকলেরই জন্য একটি পছন্দের গন্তব্য। মলের ভেতরে সাজানো গাছগাছালি আর কাচের জানালায় বাইরের পাহাড়ি শহরের আলো দেখতে দেখতে মনটা একেবারে শান্ত হয়ে যায়। সিকিমের রাস্তাগুলি শুধু পাহাড় আর বাঁকে ভরা নয়, তার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য স্কাইওয়াক আর ঝুলন্ত ব্রিজ, যেন পাহাড়ের বুক জুড়ে মানুষের সাহস আর প্রকৃতির মিতালি। দিনের আলোয় এরা যেমন নজরকাড়া, রাতে আলো জ্বলে উঠলে এরা হয়ে ওঠে যেন কোনো জাদুর দেশে ঢোকার দরজা। পরের সকালে আমরা পৌঁছালাম তেমিটি গার্ডেনে।
রাস্তার বাঁকে বাঁকে চাবাগানের সবুজ ঢেউ যেন আমাদের ডেকে বলছিল, এসো এক কাপ শান্তি নিও। পাহাড়ের গায়ে বিছানো এই বিস্তীর্ণ চাবাগান দেখে মনে হলো প্রকৃতির নিজের হাতে আঁকা এক শিল্পকর্ম। তেমনি চা, সত্যি বলতে কি, এতদিন যত চা খেয়েছি তার মধ্যে এটাই সবচেয়ে অসাধারণ। প্রতিটি চুমুকে যেন প্রকৃতির নিখাদ স্বাদ। আমার কর্তা চাপ্রেমী, তাই তার মুখে তখন শুধুই তৃপ্তির হাসি। জানার মতো বিষয় হল, তেমি টি এস্টেট 1969 সালে স্থাপিত হয় এবং এটি সিকিম সরকারের মালিকানাধীন একমাত্র চা বাগান। এখানকার চা অর্গানিক উপায়ে চাষ করা হয় এবং আন্তর্জাতিক বাজারেও এর খুব চাহিদা। বিশেষ করে তেমি অর্গানিক টি বিশ্বের নানা দেশে এক নামেই পরিচিত। চা বাগানের ভিতর দিয়ে হেঁটে যাওয়ার সময় মন যেন ধীরে ধীরে হালকা হয়ে এলো। পাখির ডাক, হাওয়ার শীষ আর চারপাশের নিস্তব্ধতা মিলেমিশে তৈরি করল এক অনির্বচনীয় মুহূর্ত, যেটা শুধু অনুভব করা যায়, ভাষায় বলা যায় না। এরপর আমরা চলে এসেছি সিকিমের বিখ্যাত চারধাম মন্দিরে, যা স্থানীয়ভাবে সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত। দক্ষিণ সিকিমের নামচি শহরের উপর এক উচ্চভূমিতে অবস্থিত এই মন্দির চত্বর যেন এক নিঃশব্দ আধ্যাত্মিক আশ্রয়, যেখানে পাহাড় আর পূর্ণতা একসঙ্গে মিশে যায়। এই ধামটি সিকিম সরকারের উদ্যোগে গড়ে তোলা হয়েছিল। এখানে রয়েছে ভারতের 4টি পবিত্র ধামের প্রতিরূপ, বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ এবং রামেশ্বরম, এবং একটি বিশাল 108 ফুট উচ্চতার শিব মূর্তি, যা পাহাড়ের বুক চিরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে। চত্বরটি এতটাই সুপরিকল্পিত এবং শান্তিপূর্ণ যে মনে হয় যেন ছোট ছোট ধামের সফর এক জায়গাতেই সেরে নেওয়া যায়। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, পবিত্র ঘণ্টাধ্বনি আর দূরের পাহাড়ি দৃশ্য, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতি ও ধর্ম একসঙ্গে আশীর্বাদ দিচ্ছে। এখানে এসে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব হচ্ছিল। পাহাড়ের কোলে বসে যখন ঠান্ডা হাওয়ায় ঢুলে পড়ে শিবের মূর্তি, তখন মনে হয় যেন সময়ও থেমে যায় কিছুক্ষণের জন্য। এতদিন গ্যাংটকের স্মৃতি আর পাহাড়ি বাতাসে মন ভরে থাকলেও এবার শুরু হলো আমাদের যাত্রার দ্বিতীয় অধ্যায়। আমরা চলেছি পেলিংয়ের পথে। পেলিং এসে আমরা উঠেছিলাম হোটেল উদান পাইন ক্রেস্টে। গাড়ি যখন এসে থামল, তখন চারদিক ঢেকে অন্ধকার। রাতে পৌঁছানোর কারণে বাইরে কিছুই দেখতে পেলাম না, কিন্তু মনের মধ্যে একটাই উত্তেজনা, সকালে জানলার ফাঁক দিয়ে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। হোটেলটা খুবই সুন্দর, পরিপাটি আর একদম নতুনের মতো ঝকঝকে। রুমটা প্রশস্ত, সব রকম সুযোগ সুবিধা আছে, লিফট, গরম জল আর একটা দারুণ রেস্টুরেন্ট ও বার। যদিও হোটেলটি পিওর ভেজিটেরিয়ান, তবুও শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘার দৃশ্য পাওয়ার জন্য আমরা বাঙালি হয়েও এখানে থাকতে রাজি হয়েছি। খাবার একটু আপস করা গেলেও জানলার ওপার থেকে যদি বরফ ঢাকা পাহাড় চোখে পড়ে, তাহলে আর কিছু দরকার আছে। রাতটা কাটালাম উত্তেজনা আর কল্পনায়। কখন সকাল হবে, কখন জানালার পর্দা সরাবো আর পাহাড়টা দেখব, সেই অপেক্ষায় মন যেন দুলছিল। যদিও সকালে উঠে দেখি কুয়াশায় ঢেকে আছে পাহাড়। এরপর আমরা এসে পৌঁছালাম ফামরং জলপ্রপাতে।
আমাদের ড্রাইভার দাদা আমাদের কালো এলাচ গাছগুলো দেখালো। সিকিম ভারতের অন্যতম বড় ব্ল্যাক কার্ডামম উৎপাদক জেলা। এই কালো এলাচ সিকিমের ঠান্ডা পাহাড়ি আবহাওয়ায় খুব ভালো হয় এবং এখানকার মাটির গুণগত মান এটাকে বেশ উচ্চমানের করে তোলে। আমরা এখন খেচুপেরি হ্রদে এসে পৌঁছেছি। এই হ্রদটি সিকিমের অন্যতম পবিত্র ও রহস্যময় স্থান। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই শান্ত হ্রদটিকে উইশফুল লেক বা কামনা পূরণের হ্রদ হিসেবেও ডাকা হয়। বিশ্বাস করা হয় যারা এখানে মনোযোগ দিয়ে প্রার্থনা করেন তাদের ইচ্ছা পূরণ হয়। খেচুপালরি হ্রদের চারপাশ সবুজে ঘেরা, ঝর্ণাধারা ও বৌদ্ধ মঠের সঙ্গে মিশে থাকা এই স্থানটি সত্যিই এক অনন্য আধ্যাত্মিক শীতলতা ছড়ায়। হ্রদের নিকটে পাহাড়ের গুহাগুলোতে প্রাচীন সময়ে বৌদ্ধ ভিক্ষুরা ধ্যান করতেন। এই গুহাগুলোতে এখনও কিছু সমাধি বা স্মৃতিস্তম্ভ দেখা যায়, যা এক ধরনের আধ্যাত্মিক ধ্যানের কেন্দ্র হিসেবে পরিচিত। এই গুহাগুলো এবং সমাধিগুলো এখানকার ইতিহাস ও ধর্মীয় গুরুত্বকে আরও গভীর করে তোলে। প্রকৃতির কোলে এই হ্রদে দাঁড়িয়ে আমরা যেন সময় থেমে গেছে এমন অনুভূতি পেলাম। শান্তির এমন এক পরিবেশে মন পুরোপুরি শান্ত হয়ে যায়, আর মনে হয় এই পাহাড়ের মাঝে আমরা একটু বেশি কাছে চলে এসেছি প্রকৃতির এবং আধ্যাত্মিকতার। রিম্বি জলপ্রপাতের পথে যাওয়ার সময় আমরা এখানের বাড়িগুলো দেখলাম। পাহাড়ের উপর ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছে এই ঘরগুলো। রাস্তা থেকে বাড়ির দরজা পর্যন্ত উঠতে উঠতে সবাইকে পায়ে হেঁটে অনেক দূর পথ পেরোতে হয়। রিম্বি জলপ্রপাত পেলিংয়ের অন্যতম পুরনো ও জনপ্রিয় দর্শনীয় স্থান। এই জলপ্রপাত থেকে উৎপন্ন রিম্বি নদী পরে রঙিত নদীর সঙ্গে মিলিত হয়। আশেপাশের সবুজে ঘেরা পরিবেশ, পাথরের উপর গড়িয়ে পড়া জল আর তার ঠান্ডা ছোঁয়া, সব মিলিয়ে এক পরম শান্তির অনুভব। আমার ছেলে আনন্দে চেঁচিয়ে উঠল, জল পড়ছে। ওর চোখে যেন এক রূপকথার জগৎ। পাহাড়, জঙ্গল আর জলের এই মেলবন্ধন শহরের কোলাহল থেকে আমাদের এনে ফেলল প্রকৃতির একেবারে কোল ঘেঁষে। এই জায়গাটায় দাঁড়িয়ে মনে হলো প্রকৃতি কত সহজে মনের ক্লান্তি দূর করে দিতে পারে। শুধু একটু সময় দিতে হয় আর মন খুলে প্রকৃতির কথা শুনতে হয়। আমরা এখন অরেঞ্জ গার্ডেনে এসে পৌঁছেছি। এখানে কমলা গাছের বাগান ছড়িয়ে আছে,
যদিও আমাদের সময় গাছগুলোতে বেশি কমলা দেখা যায়নি, কারণ বেশিরভাগ ফল ইতিমধ্যেই তোলা হয়ে গিয়েছিল। তবু গাছের পাতার মাঝে কয়েকটি কমলা করে ঝুলে রয়েছে, যেন একসঙ্গে ঝলমল করছে পাহাড়ের সূর্যের আলো। এই বাগানটি সিকিমের এই উঁচু পাহাড়ি অঞ্চলের মিষ্টি কমলার সুগন্ধে ভরপুর, যা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য অংশ। পেলিংয়ে বৃহৎ কোনো বাজার নেই। মাঝারি আকারের পল্লী শহর হওয়ায় এখানে শুধু কয়েকটা ছোট দোকানই পাওয়া যায়, বিশেষ করে মধ্য পেলিং অঞ্চলে। এই ছোট ছোট দোকানগুলোয় স্থানীয় জীবনের সরলতা আর পাহাড়ি সংস্কৃতির এক অপরূপ ছোঁয়া মেলে, যা এই স্থানটাকে আরও প্রাণবন্ত করে তোলে। আজ আমাদের ট্রিপের শেষ দিন। আমরা এসেছি পেলিংয়ের গ্লাস ব্রিজ দেখতে। এই গ্লাস ব্রিজটি চেনরেজিং মূর্তি কমপ্লেক্সের অংশ, যেখানে বিশ্বের সবচেয়ে উঁচু 137 ফুট লম্বা বোধিসত্ত্ব চেনরেজিংয়ের মূর্তি আছে। এখানে সুবর্ণ প্রার্থনা চাকা এবং আশেপাশের পর্বতশ্রেণী, বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা, তিস্তা ও রঙ্গিত নদীর অপরূপ দৃশ্য দেখা যায়। পর্দার মতো স্বচ্ছ কাঁচের নিচ দিয়ে নিচের উপত্যকা দেখা একরকম সার্থকতা আর উত্তেজনা এনে দেয়। আধুনিক প্রকৌশল এবং আধ্যাত্মিকতার মিলনে তৈরি এই সাঁকোটি পাহাড়ের মধ্যে সাহসিকতা এবং শান্তির এক বিশেষ অনুভূতি দেয়। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে আসা যায়। পাহাড়ের ওপরে ঝুলন্ত এই স্লিপারি পথটাতে দাঁড়িয়ে প্রকৃতির অসাধারণ সৌন্দর্যের সাথে এক অন্যরকম মিশেল ঘটানো যায়। চারপাশে নিট বেঁধে থাকা গাছপালা, দূরে টপ টপ করে পড়তে থাকা ঝর্ণার শব্দ আর নিচ দিয়ে প্রবাহিত হওয়া নদীর সুর, সব মিলিয়ে গ্লাস ব্রিজের এই অভিজ্ঞতা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। এখন আমাদের সিকিম ভ্রমণ প্রায় শেষের পথে। সিকিম ছেড়ে পশ্চিমবঙ্গের দিকে এগোনোর আগে আমরা একটি রাস্তার পাশের ছোট্ট রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে থামলাম। রেস্টুরেন্টটি ঠিক তিস্তা নদীর ধারে, পাহাড় ঘেঁষে এমনভাবে দাঁড়িয়ে যেন এক চিলতে বারান্দা থেকে নদীটা হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। হোটেলের খাবার ছিল ঘরোয়া, কিন্তু এই পরিবেশে বসে খাওয়ার এক আলাদা তৃপ্তি আছে। গরম ভাতে ডাল, সবজি আর পাহাড়ি চিকেনের ঝোল যেন শেষ দুপুরটা মনে রাখার মতো করে তুলল। এরপর আমরা নিউ জলপাইগুড়ি থেকে কলকাতাগামী ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছাড়ল ধীরে ধীরে, আর সঙ্গেই যেন একরাশ স্মৃতি গুটিয়ে নিয়ে ফেরার পালা শুরু হলো। এই কদিন যেন একটা অন্য জগতেই ছিলাম, প্রকৃতির কোলে,
আধুনিক জীবনের কোলাহল ছেড়ে এক নিঃশব্দ আত্মিক বিশ্রামের জগতে। ফোন, মেইল, মিটিং সবকিছু যেন ভুলে গিয়েছিলাম। একরকম ডিজিটাল ডিটক্স ছিল এই সফর, আর এখন সেই শান্তি থেকে আবার ফিরতে হচ্ছে পরিচিত দায়িত্বের ঘেরাটোপে।